অনেক গর্ভবতী মায়েদের হাইপারটেনশন থাকে বা থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে কোন কোন বিষয়গুলো তাদের মেনে চলা উচিত? হ্যাঁ, এই যে যাদের হাইপারটেনশন রয়েছে, এটি তো একদম বলাই বাহুল্য যে ব্লাড প্রেশারটা কন্ট্রোলে যেন রাখা হয়। সেটি ডক্টর হয়তো তাকে কোনো মেডিসিন দিয়েছেন এবং তিনি সেটি যদি সম্ভব হয় বাড়িতে, আজকাল তো মনিটর পাওয়া যায়, এটা শিখিয়ে দিলে আরও ভালো হয়। তাহলে তারা নিজেরাই মনিটর করতে পারে এবং লিখে রাখে, এবং বলা হয় যে 140/90 ওপরে গেলে ইউ হ্যাভ টু কাম টু দ্য ডক্টরস। এটি যদি তাকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে তার বাড়ির মানুষগুলোও কিন্তু খুব সচেতন হন, মানে একটু কমিউনিকেশন করলে। তখন হয় কি, এসব হাই প্রেশার যাদের রয়েছে তাদের কিন্তু ঘুমটা খুব প্রয়োজন। তো শীতকালে সারাদিন জুবুথুবু হয়ে লেপের নিচে থাকা হয়, ফলে ঘুমটা ঠিক রাতের ঘুম সকালের ঘুম দুপুরে একটা বিশৃঙ্খলা হয়ে যায়। তো আমার যেটা উপদেশ হবে, যাদের ব্লাড প্রেশার রয়েছে, যাদের অন্যান্য অসুখ রয়েছে, তারা যেন একটা ডিসিপ্লিন ওয়েতে চলেন। এবং কায়িক পরিশ্রমটা আমরা ভয় পাই যে শীত লাগবে, কিন্তু গরম কাপড় পরেও কিন্তু একটা নির্দিষ্ট সময় বেছে নিতে হবে, ওই সময়টা তিনি অবশ্যই হাঁটবেন। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে গর্ভবতী মায়েদের শুধুমাত্র শীতকালীন সময়ে না, গরমকালেও দেখা যায় যে একই ধরনের কমপ্লেন কিন্তু গর্ভবতী মায়েরা করে থাকে, যে একটু জয়েন্টে পেইন হয়, একটু কোমরে ব্যথা হয়, একটু তল পেটে ব্যথা হয়। এই ব্যথাগুলো যখন হয় তখন আসলে কি কি করা উচিত, আমরা যদি একটু স্পেসিফিক করে আপনার কাছে জানতে চাই। আমরা দেখতে পাই যে গর্ভবতী নারীরা তারা আমাদের কাছে আসছেন ভীষণ কোমর ব্যথা নিয়ে, জয়েন্টে ব্যথা নিয়ে। একে তো তার শারীরিক পরিবর্তন হয়, যেটির জন্য তার মেরুদণ্ড যেটি রয়েছে সেখানে চাপ পড়ে। হ্যাঁ, নর্মালের চাইতে তার বেশি ব্যথাটা ওখানে অনুভূত হয়। তারপর ওয়েট গেইন, যদি মানে ওজন যদি খুব বেশি বৃদ্ধি হয়, তাহলে তার হাঁটুতে চাপ পড়ে, এবং সেটা যদি হাইট অনুযায়ী আরো বেশি হয়ে যায়। আমরা সাধারণত বলি 1 কিলো পার মান্থ, 1 কেজি করে। আমি দর্শকদের জন্য বলবো যে 2 কেজি 3 কেজির জন্য তারা না বাড়েন, কেয়ারফুল হওয়া দরকার। তো 1 কেজি 2 কেজি 3-4 কেজি অনেকে বেড়ে যাচ্ছেন, তখন তার জয়েন্টে নিতে ব্যথা করে। তো এর জন্য একটা যেটা ফার্স্ট হবে যে অপটিমাম ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। ওজনটি খুব বেশি বাড়তে দেওয়া যাবে না। 2 নম্বর, একটু হাঁটাচলা করতে হবে। যারা যত বসে থাকবেন তাদের কিন্তু মানে অধিকক্ষণ বসে থাকা, অধিকক্ষণ শুয়ে থাকা, তাতে কিন্তু তার গ্রন্থিতে বা জয়েন্টে পেইন হবে। 3 নম্বর, কার্ভেচারগুলো মানে ঠিকমতো বসা, ডক্টরের কাছে জেনে নিতে হবে। অনেক আছেন এভাবেই থাকছেন, তাতে কিন্তু মেরুদণ্ডের উপর অনেক ব্যথা হচ্ছে। 4 নম্বর, যে সাপ্লিমেন্টস, দুধ, মানে আমি বলতে চাইছি যে ক্যালসিয়াম জাতীয় খাবারটি বেশি খেতে হবে। যেমন মিল্ক আছে, ছোট মাছ আছে, তারপরে চিজ মানে পনির রয়েছে, গ্রিন ভেজিটেবল রয়েছে, এইসব ইয়োগার্ট মানে দই যেগুলো রয়েছে, বা আমাদের দেশে টক দই বলি আমরা, সেটি প্লেন্টি অফ দোজ খেতে হবে। অ্যাটলিস্ট 2 গ্লাস দুধ খেতে হবে, এবং প্লেন্টি অফ ইয়োগার্ট খেতে হবে, ছোট মাছ খেতে হবে। এরপরেও যেটি আমি বলবো, সূর্যরশ্মি নেওয়া। এখন হয়তো বা সানলাইট এক্সপোজারটা খুব বেশি করা যাচ্ছে না, সেখানে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, ভিটামিন ডি সাপ্লিমেন্ট, এ দুটো হলে দেখা যায় যে জয়েন্ট পেইন, মাসল পেইন অনেক কমে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মায়েরা কিন্তু প্রেগনেন্সির সময়টাতে খুব একটা খাওয়া দাওয়া করতে পারে না, তখন তারা সাপ্লিমেন্ট খায়। আপনার কাছে কি মনে হয় যে আসলে সাপ্লিমেন্টের উপরে ডিপেন্ড করলে তার যতটুকু নিউট্রিশন তার দরকার, তার গর্ভস্থ শিশুর দরকার, সেটা ফুলফিল করা সম্ভব? এটি এক কথায় বলবো যে না, সম্ভব নয়। কেন? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। একটা ক্যালসিয়াম একটা গর্ভবতী নারীর প্রয়োজন 1000 থেকে 1200। যদি 1000ও ধরি আমরা, তাহলে একটা দুধ যদি 2 গ্লাসও খায়, সে ম্যাক্সিমাম 500 মিলিগ্রাম যাবে। তাহলে এই যে আরও 500 তার প্রয়োজন তার বেবির জন্য, বেড়ে ওঠার জন্য, তার জন্য, সেটি কিন্তু খাবার থেকে আহরণ করতে হবে। তো সেই খাবারগুলো আমি একটু আগে যেগুলো বলেছি, যে দুধ খেতে হবে, মাছ খেতে হবে, গ্রিন ভেজিটেবল খেতে হবে, আমাদের ঢ্যাঁড়স, ব্রোকলি, এই যে সবুজ পালং শাক, এগুলো খেলে কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম ক্যালসিয়াম চলে আসবে। তাহলে তার সাপ্লিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, ন্যাচারাল ফুড, অর্গানিক ফুড যদি খায়, সেটি সবচেয়ে ভালো।